সালটা ছিল 2022। সরকারের তরফ থেকে এই মহান ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেন। বাংলায় 11 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার বাড়িটিকে আঁকড়ে ধরেছিলেন। আজকে এমন এক নায়কের কথা আপনাদের সামনে তুলে ধরব, যিনি বাংলাকে তিলে তিলে গড়ে তুলেছেন। পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু মানুষের মনে এখনো খুঁত রয়ে গেছে, যার কারণে এখনো কিছু মানুষ তাকে চিনতে পারেনি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, বুঝতে পেরে গেছেন হয়তো আজকে কাহিনীটি কার নিয়ে হবে। বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বামপন্থী রাজনীতিবিদ ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 24 বছর বয়সে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়। প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে তার কাকা ছিলেন। মীরা ভট্টাচার্যের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবাহ হয়। তারা একটি কন্যা সন্তানের জন্ম দেয়, নাম রাখেন সুচেতনা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করার পর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। তিনি বামপন্থী দল সিপিআই এর সাথে যুক্ত হয়ে পড়েন এবং সেই সাথে খাদ্য আন্দোলনের সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। 1966 সালে তিনি সিপিএম দলে যোগদান করেন এবং পরে 1968 সালে তাকে পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অর্থাৎ ডিওয়াইএফ এর সেক্রেটারি হিসাবে নির্বাচিত করা হয়। 1971 সালে তিনি সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটির সদস্য হন। 1976 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবারের জন্য উত্তর কলকাতা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন এবং সেই বছরই সিপিআইএম পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী হন শ্রী জ্যোতি বসু। 1982 সালে বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী প্রফুল্ল কান্তি ঘোষের কাছে নির্বাচনে হেরে গেলেও পরের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন। 1987 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি বামপন্থী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন এবং 1996 সাল থেকে 1999 সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। জ্যোতি বসুর পর বাংলার শাসনের হাল ধরেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালের 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথম 5 বছর অনেক উন্নয়নমূলক কাজ করেন, যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সেক্টর অর্থাৎ আইটি সেক্টরের কাজ সারা রাজ্যে জুড়ে করা হয়। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 70% আইটি শিল্পের উন্নয়ন তিনি ঘটান এবং মূলত এই কারণেই উইপ্রো সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি তাকে দেশের সবথেকে দক্ষ মুখ্যমন্ত্রী হিসাবে আখ্যা দিয়েছিলেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা ন্যানোর কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা করেন, আর সেই মতো কলকাতার কাছেই সিঙ্গুরে তিনি সেই সংস্থাকে কারখানা তৈরির জমি প্রদান করেন। এর পাশাপাশি তিনি নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ে তুলতে চেয়েছিলেন, যার ফলে সেখানকার চাষিদের জমি কারখানা তৈরির জন্য অধিগ্রহণ করে। সরকার এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তাকে সেই পথে বাধা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সেখানকার গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয়, যার ফলে পুলিশের সাথে সংঘর্ষে 14 জন গ্রামবাসী নিহত হন। নন্দীগ্রামের প্রবল আন্দোলনে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশি পদক্ষেপে সমালোচনা এসেছিল জ্যোতি বসুর কণ্ঠেও। 2011 সালের নির্বাচনে পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বামফ্রন্ট হেরে যায়, যার ফলে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের সমাপ্তি ঘটে। বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য মনীশ গুপ্তের কাছে ভোটে পরাজিত হন। রাজনৈতিক জীবনের বাইরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। এছাড়াও তিনি বামপন্থা সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইও লিখেছেন। 2015 সালে তিনি রাজনৈতিক জীবন থেকে পাকাপাকি অবসর নেন এবং 2022 সালে তিনি ভারত সরকারের দ্বারা মনোনীত পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেন। বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কাছে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা তার পাশে আগাগোড়া ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর শেষে 2024 সালের 8ই আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।
এটাই হলো বুদ্ধদেব ভট্টাচার্যের গল্প, যিনি ভারতীয় রাজনীতির একজন নিষ্ঠাবান নেতা ছিলেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।